নেতৃবৃন্দ, আজকের এই সুশৃঙ্খল সমাবেশকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা ঢাকা মহানগরী উত্তরের যতগুলি কেলেঙ্কারি করে ওই যে ধর্মেশ বাবারা তারা সিন্ডিকেট করে বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে। এই ফরিদা বাড়ি থেকে কেউ পিছনে যাও, তোমরা আসো। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের শেয়ার বাজার, বাংলাদেশের ব্যাংকগুলোকে ডাকাতি করে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের 31 দফার যে কর্মশালা দিয়েছে, সেই 31 দফার মাধ্যমে আমরা সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রযন্ত্রকে নতুন ভাবে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে যাওয়া, এদেশের সাধারণ মানুষের পাশে থাকা এবং পাশে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং আমি এখন আপনাদের মাঝে আমাদের রাষ্ট্র মেরামতে যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনা কর্মশালা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সকলে ধৈর্য ধরে বসে থাকবেন। আমি আমার ডান পাশে দেখছি যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব রয়েছেন, আমাদের নেতৃবৃন্দরা, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ দয়া করে কোনো বিশৃঙ্খলা করবেন না, কারণ বিশৃঙ্খলকারী দল হচ্ছে আওয়ামী লীগ। বিএনপিতে কোনো বিশৃঙ্খলা নাই। বিএনপি এদেশের মানুষের দল, এদেশের জনগণের দল, এদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি কাজ করতে চায়। সেহেতু কোনো বিশৃঙ্খলাকে আমরা এবং বিএনপি প্রশ্রয় দিবে না। দয়া করে আপনার সুন্দরভাবে বসে থাকেন। আমি এই পর্যায়ে আমাদের আজকের যে কর্মশালা 31 দফা সেটি পাঠ করব। আমি আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু ব্যাক পেন রয়েছে, এই জন্য আমি একটু বসে আপনাদের সামনে এই কর্মশালা 31 দফা উপস্থাপন করব। এবং উপস্থাপনের পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আজকে এই কর্মশালা একজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমিও চেষ্টা করবো দেওয়ার জন্য, এবং তিনিও বক্তব্য রাখবেন এই রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে। তাহলে আমরা শুরু করতে পারি বন্ধুগণ, নেতৃত্ব শুরু করব। এবং আগামীকালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে, যদিও সেখানে লিমিটেড, তারপর আমি বলে দেই। আমি গতকালকেও বলেছি, আবার বলি যে আগামীকালকে বিকাল 3টায় হোটেল লেকশোর গুলশান 2 নম্বরে আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট হবে। আমাদের ঢাকা মহানগর উত্তরের 26টি থানা নিয়ে সেখানে আমরা লোগো উন্মোচন, ট্রফি উন্মোচন এবং জার্সি উন্মোচন করব। এবং আগামী 10 তারিখ থেকে আমাদের এই জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এবং এটি আমাদের ঢাকা মহানগর উত্তরের 2টি কিংবা 3টি ভেন্যুতে আমরা সপ্তাহে 2 দিন করে খেলা চালু করবো ইনশাল্লাহ। এবং আগামীকালকে এই লটারির পরে আমরা ফিকচারটি আমাদের সকলের কাছে পৌঁছে দিব। এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে যারা টিম লিডার রয়েছে 8টি জনের, এবং সদস্য যারা রয়েছেন, এবং আমার 26টি থানার যারা নেতৃবৃন্দ রয়েছেন, 26টি থানা থেকে প্রত্যেকটি থানা থেকে 5 জন করে আপনারা উপস্থিত হবেন। আমরা আপনাদের সাংগঠনিক টিমের লিডারদের কাছে, টিম প্রধানদের কাছে কার্ড দিয়ে দিব, তারা আজকের ভিতরে আপনাদের কাছে এটি পৌঁছে দিবে। এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে সকল নেতৃবৃন্দ উপস্থিত হবেন। এবং আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা আগামীকালকে হোটেল লেকশোরে উপস্থিত হয়ে আমাদের যে বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, সেই দিনটা আমাদের কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বিক্রম, তিনি প্রধান অতিথি উপস্থিত থাকবেন। আমি থাকবো সহ আমাদের সকলের উপস্থিতি থাকবে। এবং আমাদের ডক্টর মাহাদি আমিনও সেদিন আগামীকাল উপস্থিত থাকবেন। এবং আমরা আশা করছি প্রণয়নের মাধ্যমে এবং সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার অসাধারণ দূরদর্শিতা রূপকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যে লিফলেটটি রয়েছে 31 দফা, সেটি আমাদের সামনে যারা বসে আছেন সকল নেতৃবৃন্দের কাছে এই লিফলেটটি পৌঁছে দেওয়ার জন্য। সাথে সাথে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা 71 থেকে প্রাথমিক 27 দফাকে 31 দফার পূর্ণ অবয়ব প্রদানে সহায়তা করেছেন, সমমনা সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন নিশ্চিতভাবে। জাতীয় সরকারের ধারণা, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ, আর এরই পূর্ব সত্য গণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা। এবং সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন। যে সরকার এই রূপরেখা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত হবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি সম্পর্কে সকলেই অবগত রয়েছি। আমরা অবগত রয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 সালে যে ভিশন দিয়েছিলেন সেটির বিষয়ে আমরা অবগত রয়েছি। আমাদের 1 নাম্বার সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, জনকল্যাণ বিষয়ক সংস্কার, এবং 4 আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ক সংস্কার। সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, সার্বভৌমত্ব, নিশ্চয়তা, স্বাধীনতা, সুরক্ষা, টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে। একই সাথে দেশের অখণ্ডতা, সার্বজনীন অংশীদারিত্ব, ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশী জাতীয়তাবাদের বাস্তবসম্মত ও সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয়, বাংলাদেশী জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয়। রাষ্ট্রীয় মূলস্তম্ভ আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে। এছাড়াও সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবহীন, অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই সংস্কার প্রস্তাবনায়। এসবের বাইরে অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ, অর্থনৈতিক, বাণিজ্যিক বিষয়ক যুগোপযোগী সংস্কারের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, পরিবেশের সুরক্ষা, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়তা, শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন ও শিক্ষার্থীর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে। 1 নম্বর, আমি তার আগে বলে নেই, আপনারা যদি একটু মনোযোগ সহকারে না শোনেন তাহলে আপনার পরিবারের কাছে গিয়ে, আপনার পাড়া মহল্লায় গিয়ে আপনি কিন্তু এই বিষয়টি অবগত করতে পারবেন না। সবাইকে বলতে হবে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশে নতুন দিক উন্মোচন হবে, বাংলাদেশে একটি আমূল পরিবর্তন আসবে। তাই আমি অনুরোধ করবো আপনারা সকলেই মনোযোগ সহকারে প্রত্যেকটি বিষয় শুনবেন, এবং পিছনে যারা মিছিল নিয়ে এসছেন আপনারা ওইখানে দাঁড়িয়ে যাবেন, দয়া করে কেউ আসবেন না। আমি শুরু করছি। 1 নম্বর, সংবিধান সংস্কার কমিশন গঠন। ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত 1.5 দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক, উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে। প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনী
পরিবর্তনগুলোকে পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্য নির্বাচিত আইনসভায় পর্যালোচনা ও অনুমোদনের জন্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে। এইসব প্রস্তাব সহ সর্বোচ্চ সংশোধনী বাতিলকৃত গণভোট ব্যবস্থা পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। 2. সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে, যা বাস্তবায়নের জন্য নির্বিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎ এক নতুন ধারার সামাজিক চুক্তি আবশ্যক এবং সেই লক্ষ্যে একটি জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে। 3. নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। গণতন্ত্র রক্ষা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী সাংবিধানিক প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে। আমি একটু অনুরোধ করছি, এখানে আমাদের ডান পাশে এরা কারা? এরা কোনো আমাদের বিএনপি লোক, এরা আওয়ামী লীগের লোক, এরা আওয়ামী লীগের বিশৃঙ্খলাকারী। এদেরকে ধরে প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অমানবিক শারীরিক মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনকে পুনর্গঠন ও কার্যকর করা হবে। 15. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আলোকে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার বিনিয়োগের বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, অর্থ প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। 16. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান। ধর্ম যার যার, রাষ্ট্রসভা। এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে। জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় সমতলে ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মকর্ম, নাগরিক অধিকার ভোগ করবে এবং রাষ্ট্র তাদের জীবন সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা। প্রায় 330টি মিথ্যা মামলা করা হয়েছিল। আমরা দেখেছি ওনার শুধুমাত্র একটি মামলাতে প্রায় 7 বছরের জেল হয়েছিল। আমাদের এই বাংলাদেশে অনেক মানুষের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সংগ্রাম, তারই ফল আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। সুতরাং সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে প্রক্রিয়া, সেখানে অনবদ্য ভূমিকা রাখবার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান ভাই, যিনিও অনবদ্য ভূমিকা রেখেছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের উত্তরার ভোটে দাঁড়িয়ে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আলিমুল হক ভাইকে। আমরা সবাই জানি আমিনুল ভাইকে, আমার সাথে ওনার প্রথম পরিচয় কিন্তু সামনাসামনি না, আজ থেকে প্রায় 20 বছরের বেশি আগে, যখন আমি ওনাকে টিভিতে প্রথমবারের মতন দেখেছিলাম। কারণ খুব খুব গর্বের সাথে তখন আমরা দেখেছিলাম যে আমিনুল ভাই তখন শুধু বাংলাদেশের না, দক্ষিণ এশিয়ার না, সম্ভবত এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক ছিলেন। ওনার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের, আমেরিকার, সৌদি আরবের অনেক বড় বড় ক্লাবে যাওয়ার জন্য, খেলার জন্য ওনাকে ডেকেছিল, তিনি কিন্তু সেখানে যাননি।
তিনি বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশের ক্লাবের সাথে খেলেছেন, বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ওনার হাত ধরে আমরা সাফে বিজয়ী হয়েছি ওনার অসাধারণ নেতৃত্বে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় কি হয়েছে, বড় বড় যেসব খেলোয়াড় রয়েছে তাদেরকে তারা তাদের দলে নিয়ে গিয়েছে, দলে নিয়ে ভোট ছাড়া এমপি করেছে, মন্ত্রী বানিয়েছে। আমাদের আমিনুল ভাই চাইলেও কিন্তু সেটি করতে পারতেন, সহজে মন্ত্রী হয়ে যেতে পারতেন। উনি কি সেটা করেছেন? করেন নাই। উনি খুব কঠিন একটা পথ ধরেছেন। এই পথটা গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য। আমরা দেখলাম শুধু বিএনপি রাজনীতি করার জন্য ওনার উপর হামলা হলো, মামলা হলো, গুলি হলো, উনি কিন্তু সেখান থেকে সরে যাননি। আমরা দেখেছি গত বছর 28 অক্টোবরের পরে উনি রাজপথে ছিলেন অদম্যভাবে, যার কারণে কিন্তু 2 নভেম্বর ওনাকে গ্রেফতার করা হয়েছিল না? আবার আমরা দেখলাম কি, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো একদম শুরুর দিকে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ জুলাই মাসে উনি কিন্তু রাজপথে ছিলেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে ছিলেন, যার কারণে আবার ওনাকে গ্রেফতার করা হলো। এই যে একজন ত্যাগী নেতা, সংগ্রামী নেতা, আমাদের সবার নেতা, জননেতা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ওনার এবং আপনাদের সবার ত্যাগের মূল্যায়ন করেছেন বলেই আজকে আমাদের আমরা দেখছি ঢাকা মহানগর উত্তরে যে অনবদ্য ভূমিকা। আমি আমার নেতার পক্ষ থেকে আমিনুল ভাইকে আন্দোলন সংগ্রামে অবিনাশী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাই। উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন জুলাইয়ের 20 তারিখের থেকে, আমাদের আন্দোলন কি থেমে গিয়েছিল? থামেনি। এই উত্তরের বুকে, এই ঢাকা মহানগর উত্তরের বুকে আপনার অদম্য আন্দোলন গড়ে উঠেছিল। এটাই কিন্তু নেতৃত্ব। একজন নেতা গিয়েছেন, আরেকজন নেতৃত্ব নিয়েছেন। একজন নেতার পরবর্তীতে কখনো শূন্যতা আমরা তৈরি করতে দেইনি। এই কৃতিত্ব কার? এই কৃতিত্ব আপনাদের সবার। আপনারা সবাই অসাধারণ ভূমিকা রেখেছিলেন। বিশেষভাবে ঢাকাতে যে কতগুলো হটস্পট ছিল, যেখানে গণঅভ্যুত্থানে অনেক বেশি আন্দোলন গড়ে উঠেছিল, আমরা দেখেছি মোহাম্মদপুরে হয়েছে, আমরা দেখেছি যাত্রাবাড়িতে হয়েছে, আরো একটা বড় হটস্পট ছিল এই উত্তরা। তার জন্য আমরা গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে উত্তরাবাসীকে, আমাদের এই উত্তরের নেতৃত্বকে, ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই কর্মশালার যে টপিক, তার নাম কি? তার নাম হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। তার মানে কি? তার মানে আমরা বলছি রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। আমাদের প্রথমে বুঝতে হবে রাষ্ট্র কাঠামো মানে কি। রাষ্ট্র কাঠামো বলতে আমরা তাই বুঝি, একটা দেশের সরকার সেই দেশটা চালানোর জন্য রাষ্ট্রের যে অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিভাবে পরিচালনা করে, সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো। তার মানে আমাদের এই 31 দফার আলোকে রাষ্ট্র কাঠামো কি? রাষ্ট্র কাঠামো হচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্র কাঠামো হলো বিচার বিভাগ। রাষ্ট্র কাঠামো হলো প্রশাসন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সচিবালয়, বিকেন্দ্রীকরণের অধীনে বিভিন্ন অধিদপ্তর, আমাদের যে ওসি, ডিসি, এসপি অফিসগুলো রয়েছে, এই সব কিছু রাষ্ট্র কাঠামোর অংশ। রাষ্ট্র কাঠামো মানে দুদক, রাষ্ট্র কাঠামো মানে নির্বাচন কমিশন, এই সব কিছু মিলিয়ে রাষ্ট্র কাঠামো। আমরা বলছি কি এই রাষ্ট্র কাঠামোটা মেরামত করতে হবে। কেন? কারণ গত 16 বছরে একটি অনির্বাচিত সরকার, একটি অবৈধ সরকার এই প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। আপনারা কি একমত? তার মানে কি আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে। এই মেরামতের জন্য কিন্তু এই রূপরেখা। কেন মেরামত করতে হবে? আমরা যে বারবার বলছি ভেঙে দিয়েছে তার প্রমাণ যে আমরা যদি জিজ্ঞেস করি গত 16 বছরে আমাদের কি অধিকার ছিল? না। আমাদের কি স্বাধীনতা ছিল? না। তার মানে কি আমরা পরাধীন ছিলাম, আমাদের স্বাধীনতা ছিল না। আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব থাকার কথা ছিল, আমাদের কি সার্বভৌমত্ব ছিল? না, ছিল না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওনার আকাঙ্ক্ষা ছিল কি? ওনার আকাঙ্ক্ষা ছিল এমন একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা যেখানে জনগণের মালিকানা থাকবে। আমাদের কি মালিকানা ছিল? না, ছিল না। আমরা সবাই ছিলাম এমন একটা বাংলাদেশের নাগরিক যেখানে যারা আওয়ামী লীগ করে তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর আমরা যারা বিএনপি করি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। হয়েছে না এমন? এখন তার মানে আমাদের 31 দফাটা দেওয়া হয়েছে কি জন্য? জনগণের মালিকানা ফেরত আনার জন্য, আবারও যেন আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে গড়ে তুলি সেটার জন্য। আমরা জানি বর্তমান বাংলাদেশে অনেকেই সংস্কার নিয়ে বিভিন্ন কথা বলছে। সংস্কারের কথা হচ্ছে আমরা একটু নড়ে চড়ে বসি না। অনেকে মনে করছে যে বিএনপি সংস্কার চায় না। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি একটা কথা ছিল উন্নয়ন আগে নাকি নির্বাচন আগে। এই সরকার শুরু করলো কি নির্বাচন আগে নাকি সংস্কার আগে, কথার টোন কিন্তু একই। কেন এটা করা হলো? তার মানে কি বিএনপি সংস্কার চায় না? চাই। একটা মজার বিষয় আপনারা মনে রাখবেন, বর্তমান বাংলাদেশে
আলোচিত প্রত্যেকটা সংস্কার প্রস্তাবনার ভিত্তি হচ্ছে আমাদের 31 দফা। এমন একটা সংস্কার প্রস্তাবনা নাই যেটা আমাদের 31 দফাতে নাই। তার মানে সংস্কারটা কে চেয়েছে? বিএনপি চেয়েছে। আমরা যে গণ অভ্যুত্থান দেখলাম, সেই গণ অভ্যুত্থানে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন দফা দিয়েছে, 19 দফা, 9 দফা, 6 দফা, লাস্ট থেকে এক দফা ঠেকেছে। এই এক দফা কার? বিএনপির এক দফা। 19 দফা, 9 দফা, 6 দফায় সংস্কার বলতে কোনো শব্দ ছিল না। তার মানে সংস্কারটা বিএনপির। এই সংস্কার আমরা কতদিন ধরে বলছি? অনেক দীর্ঘকাল ধরে। এই সংস্কারের ভিত্তি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, তিনি 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেই ভিশন 2030 আপনারা যদি যান, দেখবেন সেখানে লেখা আছে রাষ্ট্র কাঠামো সংস্কার, সেখানে শব্দ লেখা আছে মেরামত। তার মানে কি, আজ থেকে 8 বছর আগে আমাদের নেত্রী সংস্কারের যে রূপরেখা দিয়েছিলেন তারই প্রতিফলনে 31 দফা। পরবর্তীতে কি হলো? 2022 সালে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রাথমিকভাবে 27 দফা প্রণয়ন করলেন। সেই 27 দফার ভিত্তি কি? ভিশন 2030। 27 দফাকে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনের শরিক, গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের সাথে বসে সেই কথা বলেছি। তারপর ওনাদের যে ফিডব্যাক, ওনাদের যে মতামত, তার প্রেক্ষিতে আমরা 27 দফাকে বানিয়ে ফেললাম 31 দফা। তার মানে কি, এই 31 দফা যখন আমাদের নেতা জননেতা তারেক রহমান ঘোষণা করেছেন, এর ভেতরে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আপনারা কি মনে করেন এটা সঠিক? আপনারা কি মনে করেন যে 31 দফা যেটা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, এটা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবে? এই যে 31 দফা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের একটা রূপকল্প। এটা কিন্তু শুধু ভবিষ্যৎ বাংলাদেশ না, এই 31 দফার ভিতরে রয়েছে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের, আমাদের প্রাণের দল বিএনপির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটা মেলবন্ধন। কিভাবে? কারণ এই 31 দফাতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, এখানে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, এখানে রয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের আদর্শ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়, তখন ওনার মাথায় যে বাংলাদেশ ছিল তার ভিত্তি ছিল সাম্য, মানবিক। আজাদের জন্য আমরা একটু বিরতি নিচ্ছি প্লিজ। এই দল বিএনপি 22 সালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমরা দেখেছি এরশাদের স্বৈর শাসনের পর আমাদের বর্তমান যে সংসদীয় গণতন্ত্র, সেটি প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি বর্তমান 16 বছরে আমাদের এই নেতা জননেতা তারেক রহমান, ওনার নেতৃত্বে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়। আমরা আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই যে 16 বছর গেল, এই 16 বছরে কিন্তু আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। আন্দোলন সংগ্রামে আমরা একমাত্র দল যারা সেখানে নেতৃত্ব দিয়েছি সকল শ্রেণী এবং পেশার মানুষের, গণতন্ত্রের পক্ষে সকল শক্তি, সকল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছে আমাদের এই দল বিএনপি। আজকে আমাদের এখানে যে স্টেজে রয়েছেন, তাদের প্রত্যেকের রয়েছে অনেক ত্যাগ, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একের পর এক মামলা, বিভিন্ন সাজা, এখানে অনেকে রয়েছে দীর্ঘ সময় কারাবরণ করেছেন। ওনাদের প্রত্যেকের যে ত্যাগ, সেটি মূল্যায়ন আমাদের দল করেছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার মাঝে সর্বোচ্চ হয়েছে বিএনপির বিরুদ্ধে। শুধুমাত্র 2009 থেকে 2023 পর্যন্ত এই প্রথম 15 বছরে আমাদের 1551 জন নেতাকর্মীকে শহীদ হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে আমাদের 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আর কোন রাজনৈতিক দলের এই ত্যাগ করতে হয়নি। আমরা দেখেছি আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। আমার মনে হয় আমাদের এখানে একজন মানুষ নেই যার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয়নি। আমরা দেখেছি কি আমাদের দলের অনেক নেতাকর্মী রয়েছে হাতে যাদের ডান্ডা বেরি করে তাদের বাবা বা মা জানাজা অ্যাটেন্ড করতে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী রয়েছে যাদেরকে হাতে ডান্ডা বেরি করে চিকিৎসা নিতে হয়েছে। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে বিএনপি। আমাদের সাথে গণ অভ্যুত্থানের শেষাংশে অনেক ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মানুষ এসে বসেছে। আমাদের সাথে ছাত্র জনতা সহ একটা গণ অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংশ্লিষ্ট হয়েছে। এই যে গণ অভ্যুত্থান, এখানে পোশাক শ্রমিক ছিল, এখানে রিক্সা শ্রমিক ছিল, এখানে কৃষক ছিল, এখানে গৃহিণী ছিল, এখানে ব্যবসায়ী ছিল। সবার অংশগ্রহণে কিন্তু গণ অভ্যুত্থান সফলতা পায়।
আমাদের মনে রাখতে হবে আমরা এই গণ অভ্যুত্থানের পরে আজও গণতান্ত্রিক বাংলাদেশ পাইনি। গণতান্ত্রিক বাংলাদেশের প্রক্রিয়াতে আমরা রয়েছি। সেই গণতান্ত্রিক বাংলাদেশে যখন আমরা সফল হব, তখন সেই বাংলাদেশকে কিভাবে আমরা গড়ে তুলব তারই রূপকল্প কিন্তু আজকের এই 31 দফা। এই 31 দফার ভিতরে আমরা বলেছি কি, আমরা অন্তর্বর্তী সরকার আদলে তত্ত্বাবধায়ক সরকার আবার প্রতিষ্ঠা করব। আমরা বলেছি আমরা নির্বাচন কমিশনকে আরো অনেক বেশি গতিশীল করব, নিরপেক্ষ করে তুলব। এর মাধ্যমে কি হবে, একটা নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে নির্বাচিত সরকার একমাত্র তার পক্ষেই সম্ভব সংবিধানে হাত দেওয়া। সংবিধানে কি কোনো অনির্বাচিত সরকার হাত দিতে পারবে? সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা কার? একমাত্র নির্বাচিত সরকারের। তার মানে কি, বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা সংবিধান সংস্কারের কথা বলুন, বিচার বিভাগ সংস্কারের কথা বলুন, জনপ্রশাসন সংস্কারের কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে যা বলছে সেটা আমাদের বিএনপি প্রণীত 31 দফা থেকে নিয়েই বলছে। তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? তাদের সাথে পার্থক্য আমাদের একটা জায়গায়। আমরা বলছি অধিকাংশ সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের ভোটে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকারের। আর বাকি যে ধরনের সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো তো ওনারা শুধু প্রস্তাবনা দিতে পারে। এই প্রস্তাবনার আলোকে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে তাদের কার্যক্রম অনুযায়ী সংস্কার কাজ সামনের দিকে নিয়ে যাবে। তার মানে কি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে দায়িত্ব সেটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। এটাই তাদের মূল দায়িত্ব। সংস্কার করা তাদের দায়িত্ব না, সংস্কার করা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। নির্বাচন আয়োজনের পাশাপাশি তাদের আরো কতগুলা বেসিক কাজ করতে হবে। যেমন কি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। ওরা কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে? পারছে না। তাদের কাজ কি? তাদের কাজ বিচার করতে হবে। আমরা দেখেছি গত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। আপনারা কি তার বিচার চান? আমাদের এখানে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে সাজা হয়েছে, প্রত্যেকের কারাবরণ করতে হয়েছে। এই যে অসীম আত্মত্যাগ আমাদের, এটার বিচার আমরা চাই না? সেই বিচার তাদেরকে করতে হবে। আমরা দেখেছি গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে, সেটা তাদের বিচার করতে হবে। তার মানে কি, আমাদের নিশ্চিত করতে হবে গত 16 বছরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দমন নিপীড়ন সহ যেভাবে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যেভাবে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, যেভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, এটার আমরা বিচার চাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এমন একটা অবস্থা হয়েছে, ওনার একটা বক্তব্য প্রচার যদি করতে কেউ, টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার একটা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করার কারণে একজনকে নিয়ে গুম করে ফেলা হয়েছে। আমাদের ম্যাডাম, আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার বিষয়ে স্ট্যাটাস লেখার কারণে অনেকে চাকরি চলে গেছে। আমরা কি এটা বিচার চাই না? অবশ্যই সেটা বিচার করতে হবে। সেই বিচার প্রক্রিয়াটাই কিন্তু আমাদের 31 দফার ভিতরে দেওয়া রয়েছে। আমাদের 31 দফায় কি বলা হয়েছে? বলা হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে আমলে বদলে দিব। আমরা যখন 31 দফা নিয়ে সাধারণ মানুষের কাছে যাব, আমাদের মাথায় এই প্রশ্নটা আসতে হবে যে 31 দফার আলোকে কিভাবে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করা হবে, কিভাবে আমাদের নিজেদের জীবনের সাথে 31 দফা সম্পৃক্ত। আমরা যখন বাজারে যাব, আমরা যখন দেখবো যে চিনি, ডাল, চাল, তেল সবকিছুর দাম অনেক বেশি, আমাদের বিএনপি যদি আজকে থাকতো, বিএনপির সেই নির্বাচিত সরকারই কি তা ঘটতো? ঘটতো না। কেন? তখন আমাদেরকে সেটাকে কানেক্ট করতে হবে, সম্পৃক্ত করতে হবে যে বিএনপি যদি সরকারে থাকতো তাহলে তারা কিভাবে দেশটা চালাতো, তাহলে আমাদের দল কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতো। আমরা 31 দফায় কি বলেছি? আমিনুল ভাই চমৎকারভাবে সেটা তুলে ধরেছেন যে আমরা বলেছি 31 দফাতে আমরা ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে তার থেকে যে দ্রব্য সেটা কিনে নিব। তার মানে কি? তার মানে হচ্ছে কৃষক তার সম্ভাব্য সবচেয়ে বেশি দামে বেচতে পারবে, রাষ্ট্র তার কাছ থেকে কিনে নিবে। আমাদের বর্তমান যে বাজার ব্যবস্থা, তাতে দেখা যাচ্ছে কৃষকের পেটে লাথি পড়ছে। অর্থাৎ কি, কৃষক খুব কম দামে বেচছে, আর আমরা যারা ঢাকা থেকে কিনছি আমরা অনেক বেশি দামে কিনছি। আমাদের নেতা বলছেন এই ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিব। আমরা চাই কৃষক সর্বোচ্চ দামে বেচুক, তার কাছ থেকে রাষ্ট্র কিনে নিবে, আর আমরা যারা ঢাকা থেকে কিনবো আমরা সম্ভাব্য সর্বনিম্ন দামে কিনবো। এটার জন্য আমাদের বাজার ব্যবস্থাকে ঢেলে সাজাবো, মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে ফেলবো। আমাদের ঘরে যারা শিক্ষার্থী রয়েছে, তরুণ তরুণী, যুবক যুবতী রয়েছে, আমাদের যারা ছাত্র দলের ভাইয়েরা রয়েছে, যুব দলের ভাইয়েরা রয়েছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যান, কথা বলেন, আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলবো তাদেরকে বোঝাতে হবে 31 দফায় তাদের জন্য কি আছে।
আমরা বলেছি কি 31 দফার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যেখানে শিক্ষার্থীদের ট্রেনিং এর ব্যবস্থা করব, শিক্ষার্থীদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করব। আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হবে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। আমাদের একটা বড় একটা ঘোষণা হচ্ছে যারা শিক্ষিত বেকার তাদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত আমরা 1 বছর পর্যন্ত সরকারিভাবে ভাতা দিব। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। তার মানে কি শিক্ষিত বেকারের জন্য আমরা ভাতা প্রোভাইড করছি। আমরা বলেছি কি বাংলাদেশের সকল নাগরিকের জন্য আমরা স্বাস্থ্য সেবা প্রোভাইড করব। তার মানে কি বাংলাদেশের সকল নাগরিক রাষ্ট্রীয়ভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পাবে। আমরা বলেছি ইউনিয়ন পর্যায়ে বা ঢাকার ক্ষেত্রে থানা পর্যায়ে আমরা একটা করে স্বাস্থ্য সেবা ক্লিনিক নিশ্চিত করব, যার মাধ্যমে সকল মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত থাকবে। আমরা বলেছি বাংলাদেশে যত প্রান্তিক কৃষক আছে, প্রান্তিক মানুষ রয়েছে, অর্থাৎ যাদের ঘর বাড়ি নাই, যারা ছিন্নমূল, তাদের সবার জন্য আমাদের নেতা পর্যায়ক্রমে আবাসনের ব্যবস্থা করবে। অর্থাৎ কি বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা আসবে বাংলাদেশের সকল মানুষের জন্য থাকার জন্য রাষ্ট্র একটা মাথা গুঁজবার ঠাঁইয়ের ব্যবস্থা করে দেবে। আমাদের এখানে অনেক নেত্রী রয়েছেন। আমাদের দেশের নেত্রী এবং খালেদা জিয়া বিশ্বজুড়ে পরিচিত নারীর ক্ষমতার জন্য। আমাদের সেই নারীর ক্ষমতার অংশ হিসাবে আমরা বলেছি ফ্যামিলি কার্ড হবে বাড়ির নারীর নামে। আপনারা শুনেছেন এটা? নারীর ক্ষমতার অংশ হিসাবে আমাদের এখন নামাজের বিরতিতে যাচ্ছি। আমরা নামাজের বিরতিতে আসার পরে 10 মিনিটের বিরতি। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংশোধন, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রবর্তন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। 9. স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা, জন আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ সভাপতি আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যিনি ইতিপূর্বে ঢাকা মহানগর উত্তরের 2 বার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আমরা বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেখি নাই কেউ পরপর 2 বার 3 বার ঢাকা মহানগর সভাপতি হয়েছে। উনি তার যোগ্যতা বলে উনি পরীক্ষা পাশ করেছে, উনি তার যোগ্যতা বলে তারেক রহমান উনি 2 বার মেম্বার সেক্রেটারি থাকার পরও ওনার প্রতি আস্থা রেখে ওনাকে বর্তমানে আবার আহ্বানের দায়িত্ব দিয়েছে। এটা নজিরবিহীন, এটা একমাত্র ওনার যোগ্যতার কারণে দিয়েছে বলে আমি মনে করি, আমার বিশ্বাস। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাষ্ট্র কাঠামো 31 দফা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপপ্রধান কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে অনুপস্থিত আছেন যিনি 31 দফা প্রণয়ন করেছেন, যিনি এই 31 দফার মাস্টার মাইন্ড, সেই মহান নেতা, আমার নেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, একান্ত বিশ্বস্ত লোক ডক্টর মাহাদি আমিন। ওনার জন্য আমরা জোর একটা হাত করে দিতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে উত্তরা পশ্চিম থানা বিএনপি কর্তৃক, আমি মনে করি এই যাবৎকালে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি তার মধ্যে আজকের প্রোগ্রামটা সফল ও সার্থক হয়েছে। আমি এই জন্য পশ্চিম থানার সকল নেতৃবৃন্দকে আপনারা যারা আন্তরিকতার সহিত কষ্ট করে এই সুন্দর প্রোগ্রামকে সফলতা এনেছেন, এই জন্য আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এটা বিজয়ের মাস। এই মাসে বিজয় হয়েছিল 1971 সন 26 মার্চ। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার ঘোষণার মাধ্যমে
এই দেশ স্বাধীন হয়েছিল। একটি দেশ পেয়েছি, দেশটির নাম হয়েছে বাংলাদেশ। এই দেশকে নিয়ে অনেক সিনেমানি করা হয়েছে। শেখ হাসিনার অনেক স্বপ্ন ছিল সে 41 জন পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানতো সে 2024 সনে বিদ্যুতের মাধ্যমে মানুষের সঙ্গে যে বেদিত হয়েছে, বিদ্যুতের মাধ্যমে সে দেশ করা হবে, এটা আল্লাহ জানতো। কিন্তু শেখ হাসিনা ছিল অহংকারী। আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে সে উচ্ছেদ করে সে আনন্দ বোধ করত, কিন্তু বাকি নির্মম পরিহাস শেখ হাসিনা আল্লাহ শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমি আমাদের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা অবশ্যই আপনারা অহংকারী না। শেখ হাসিনা যে অন্যায় করেছে, জুলুম করেছে, তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যেন শেখ হাসিনার মতো না হই। শেখ হাসিনা যে ভুলগুলো করেছে, আমাদের নেতা কর্মীরা সেই ভুল না করে। আমার নেতা, আমার সভাপতি আহ্বায়ক জনাব আমিনুল হক মাঝে মাঝে বলে থাকে যে আওয়ামী লীগ যা করেছে আমরা তার বিপরীতটা করতে চাই। আওয়ামী লীগ অন্যায় করেছে, খুন করেছে, মানুষ খুন করেছে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই দেশকে ধ্বংস করে দিয়েছে, এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের নেতা তারেক রহমান তার বিপরীত কাজটা করতে চায়। আমাদের কর্মী বিভিন্ন সময় আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে তারা যা ভক্তি ভুল করেছে, আমরা সে ভুল করতে চাই না। আমাদের নেতা কর্মীদেরকে উনি অলরেডি নির্দেশ দিয়েছেন, জিততে হলে মানুষের মন জয় করতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে করতে হবে। সবাই বন্ধুগণ, ইতিমধ্যে ছাত্র জনতারা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে কিন্তু আমাদের সৈন্যরা আমরা প্রত্যক্ষভাবে আমরা জড়িত ছিলাম। আমাদের 422 জন লোক শহীদ হয়েছে, আপনারা জানেন। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা আসলে ইনশাআল্লাহ এই 420 জন সহ যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদের সবাইকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তারা বীরশ্রেষ্ঠ, তারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তারা বীরশ্রেষ্ঠ এবং বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হবে ইনশাআল্লাহ। এই যে আমরা যে জায়গায় বসে আছি, এটা উত্তরা 13 নম্বর সেক্টর। এই সেক্টরটা আমার মনে আছে 1992 সালে তখন বিবৃতি করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। উনি এসে এই এলাকা উদ্বোধন করেছেন। আমি ওই সময় যেহেতু আমি কোনো ছাত্র করতাম, আমি আপনাদের মতো কিছু বসাছিলাম। এই দেশ নেত্রী খালেদা জিয়া এই সেক্টরটা বানাইছে। এখন আমরা সবাই সুন্দরভাবে এই পরিচ্ছন্ন শহর আমরা থাকতেছি। বিএনপি সবসময় উন্নয়নে বিশ্বাসী। এই সুন্দর শহরটা গড়তে খালেদা জিয়ার নির্দেশে উত্তর শহর হয়েছিল। পরবর্তীতে তৃতীয় প্রকল্প যেটা হয়েছে, শেখ হাসিনা আমল হয়েছে, তারা এই এলাকার যত প্লট তাদের নেতা নেতৃত্বের নামে বন্ধ করা হয়েছিল। কিন্তু যখন 1992 সালে এই এলাকায় প্লট হয়, লটারির মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে এদেশে যারা ক্ষতিগ্রস্ত লোক যাদের জমি ছিল এলাকায় তারা বরাদ্দ পেয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তার ছাত্রলীগ, যুবলীগ আর যারা বিচারপতি নিয়ে করেছিল, যুবলীগের থেকে ছাত্রলীগ থেকে যারা এসেছে তাদের বিচারপতি মারা গেছিল, তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। মূল কথা শেখ হাসিনা যারা চামচা, শেখ হাসিনা যারা অনুগত, তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। আমাদের এদেশের জনগণ, ক্ষতিগ্রস্ত জনগণ প্লট পায় নাই। আমি আজকে যদি প্রধানমন্ত্রী আসলে আমি পাই, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। ক্ষমতা আসলে এই এলাকার জনগণ যারা প্লট পান, হাজার হাজার লোক কষ্টে আছে, তাদের বাদ দেওয়ার জমিতে এই এলাকায় সহায়তা করা হয়েছে। আপনি ভবিষ্যতে ইনশাআল্লাহ ক্ষমতা আসলে এই দেশের মন্ত্রী হবে আমরা বিশ্বাস করি। আপনি জনগণের এই বিষয়টা দেখবেন, ক্ষতিগ্রস্ত লোকের প্লট পায়। আপনি আজকে মনে রাখলাম, ইনশাআল্লাহ আবার যদি ক্ষমতা আমরা আসি, আপনাকে মনে করে দেবো, আপনি জনগণের পাশে থেকে এই কাজগুলো করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের আমিনুল হক স্যার, আমি একটু আলোচনা বলেছি, কিন্তু আমার একটু মনে করলে খুবই কষ্ট লাগে যে আজকে 4-5 মাস আমাদের দেশের নেতা কর্মীদেরকে বিদেশ ছেড়ে দিয়ে পুরস্কার করা হতো। আপনারা দেখেছেন আমাদের আমিনুল হক স্যার, ওনাকে নিয়োগ নিয়ে গেছিল, ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কত অমানবিক হলে এই শেখ হাসিনার সরকার, উনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ, নামাজ ভদ্রলোক,
একটা স্বেচ্ছাসেবক লোক, এবং উনি বাংলাদেশের জন্য ফুটবল জয় করে নিয়ে আসছিল। আপনারা জানেন বাংলাদেশের গর্ব, ওনাকে নিয়ে আত্মীয়া শারীরিকভাবে নির্যাতন করে আমাদের বিভিন্নভাবে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ অশেষ রহমতে উনি সম্ভবত 5 তারিখে যখন পাওয়া গেছে, ওই দিন উনি বেড়ে আসছে। তো আমি আপনাদের কাছে হতম থাকবে। আচ্ছা, একটু আগে যেটা বলেছি, শেখ হাসিনা যে কাজগুলো করেছে আমরা এর করতে চাই না। শেখ হাসিনার এমপি ছিল এলাকার হাবিব হাসান, বিনা ভোটের এমপি, ভোট চোরা এমপি। তারপর আসলে প্রস্তুত চৌধুরী, ভোট চোরা প্রস্তুত চৌধুরী, তারা যেসব কাজ করেছে, এই সে সোনারগাঁওয়ের পর তবে একটা রাস্তা আছে, এই এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা চাঁদা দিতে হবে। আমি জানি আমরা এখন ক্ষমতা যদি আসি না, আমরা এখন দেখতে পাচ্ছি, জানতে পারতেছি যে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে। আমরা ইতিমধ্যে এই এলাকায় যারা বসবাসকারী, যারা দোকানপাট করেছে, তাদেরকে সবাইকে বলেছে, আপনার সাধারণ লোক, গরিব মানুষ, আপনারা কাউকে আর চাঁদা দিতে হবে না, আপনারা আপনাদের নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যান, আপনাদের সাথে আমরা আছি। একটা কথা না বললে নয়, যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময়, যারা আওয়ামী লীগের বেপত্তা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, যারা আমাদের কর্মীদেরকে কষ্ট দিত, যারা অন্যায় করতো, যারা আমাদের প্রতি জুলুম করতো, আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুনতে পাচ্ছি এখনো তারা নাকি ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের তাদেরকে দেখেও না দেখার ভান করছে। যদি এরকম হয় আপনারা ধরবেন, আমরা ধরে যদি পুলিশ ব্যবস্থা না নেয়, আমরা আর্মির হাতে সুপর্দ করবো। আপনারা খেয়াল রাখবেন, কোন আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না। আমাদের এখন আমাদের অনেক বাসায়, বিভিন্ন নেতা কর্মীদের বাসায় আওয়ামী লীগের লোকজন আমাদের বিভিন্ন নেতাদের মতো আসে। এটা অত্যন্ত অন্যায়, আপনার সতর্ক থাকবেন। আগে তো আমাদের আত্মীয় স্বজন চোখে দেখি নাই, আমরা রাত্রে ঘুমাইছি, অনেক কষ্ট করে রাত্রে যাপন করছি বিভিন্ন এলাকায়। এখন আমাদের আত্মীয় স্বজন অভাব নাই, আত্মীয় স্বজন বেড়ে গেছে। সতর্ক থাকতে হবে ভাইরা। আমি আমাকে দেশটা তারেক রহমান দায়িত্ব দিয়েছে, আমি একটা ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। আমি যারা দুর্দিনে ছিল, যারা দুঃসময় পার্টির সাথে ছিল, পার্টির দুঃসময় যারা আমাদের সাথে ছিল, আমি তাদের প্রত্যেকটাকে একটা একটা করে খুঁজে বের করে তাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। আপনারা টেনশন ফ্রি থাকেন, যারা দুর্দিনে কাজ করেছেন তাদের কোনো ভয় নাই। আপনারা নতুন এসে এখন ঘোরাঘুরি করতেছেন, যত ক্ষমতা আমি হন আর যত হাজার কোটি টাকার মালিক হন, কাজ হবে না। যারা দুর্দিনের কর্মী, সে গরিব হোক, সে অসহায় হোক, দেশটা মরেছে, দুর্দিনের কর্মীকে আমরা মূল্যায়ন করতে হবে, আমাদের প্রতি নির্দেশ। আমি চাই যারা আপনারা আমাদের নির্দেশ করবেন না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা শহরের বিভিন্ন থানায়, আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিবেন। আর যদি ভুল করেন, আমরা আমাদের নিজস্ব টিমও আছে, আমরা লাগিয়ে সঠিক যারা দুর্দিনে ছিল তাদেরকে খুঁজে বের করে আমাদের টিম আছে, আমরা দেখে শুনে বুঝে যারা দুর্দিন আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কমিটি করা হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত হয়েছে বিশাল বড় কর্মযজ্ঞ হাসিনা প্রচার করতে হবে। এটার মূল অংশ তো অনেকে জানেন না, 40,000 কোটি, 39,000 কোটি টাকা খরচ করেছে। অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে আপনারা তো কেউ জানেন না। মাত্র 8 থেকে 9,000 কোটি টাকা হলে পদ্মা সেতু হয়ে যেত, আর 40,000 কোটি টাকা হলে আরো 4টা পদ্মা সেতু হতো। তারা পদ্মা সেতু নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই বাংলাদেশ থেকে প্রায় 18 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে। আপনারা যারা ব্যাংকে ব্যবসা বাণিজ্য করেন, যারা ব্যবসায়ী আছেন, অনেক ব্যাংক টাকা দিতে পারে না। কারণ কি? শেখ হাসিনা লুট করে দেশের সকল টাকা পয়সা বিদেশে পাচার করেছে। আমি শেষ করে বলবো, শেষ কথা হচ্ছে, আমরা দীর্ঘদিন যে অত্যাচারের জর্জরিত ছিলাম, আমাদের নেতা কোনো দিকে যারা ডিস্টার্ব করতো, অনেকের নামে মামলা হয় না, কিন্তু ভূ পছন্দ হয় না, বিএনপির দু একজনের নামে মামলা হয়ে গেছে, এরকম হয়েছে না? যাদের নামে মামলা হয় না, আমলি করেছে, আমাদের বিএনপির নেতার উপর যদি ডিস্টার্ব করছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যাদের যদি মামলা না হয়ে থাকে তাদের সকলের লিস্ট আমাকে দিবেন, আমরা খুঁজে খুঁজে বের করবো এবং মামলা পাস করে আর আজকে যেহেতু
রাষ্ট্র কাঠামোর বিষয়ে সবাই কথা বলেছেন, আমি কথা বলতে চাই না, শুধু দু একটা কথা বলবো। জিডিপির 5% আমাদের একটা রাষ্ট্র কাঠামো 31 একটা আছে, জিডিপির 5% নিচে না, এর চেয়ে বেশি আমরা কর্মশালার সম্মানিত সভাপতি অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব এসএম জাহাঙ্গীর মজুদ আছেন, আমাদের প্রিয় নেতা জনপ্রিয় ফুটবলার এবং আমি বলি যে উনি এখন জাতীয় নেতায় পরিণত হয়েছেন জনাব আমিনুল হক আহ্বায়ক ঢাকা মহানগর বিএনপি। মজুদ আছেন আরেকজন শ্রদ্ধেয় নেতা, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন, অত্যন্ত সুবক্তা এবং উনি যে বিশ্লেষণ ধর্মীয় বক্তব্য রেখেছেন আমি সত্যি অভিভূত। আজকে প্রথমে ওনার বক্তব্য আজকে শুনতে আমি কখনো শুনি নাই। আমি তো অবাক হয়েছি যে উনি যেভাবে বিশ্লেষণ করলেন, একটি যেভাবে আলোচনা করলেন, সত্যি উৎসবজনক, অত্যন্ত সুবক্তা। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন ভাইকে। মঞ্চে উপস্থিত আছেন আজকে প্রধান বক্তা, এ এলাকার মাটির মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সচিব জেলা মোস্তফা জামান। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, সংগ্রামী সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং উত্তরা পশ্চিম থানার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্যের শুরুতে আমার এক প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানটা সফল করেছেন, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আফাজকে ধন্যবাদ জানাবো। এই কারণে ধন্যবাদ জানাবো যে একটা গুছানো প্রোগ্রাম করেছেন, একটা সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছেন। সেই সাথে সাথে যে এক নম্বরে টিম আছে, ঢাকা মহানগর এক নম্বর টিমকে আমি ধন্যবাদ জানাই, যে ওনারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন আফাজ সাহেবকে, টিমকে আমি ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, 16 তারিখে একটা প্রোগ্রাম আমাদের হয়েছিল, সবার আগে বাংলাদেশ। প্রোগ্রাম কি ছিল? সবার আগে বাংলাদেশ। আর আমরা যারা সংগঠন করি আমাদের একটা বিষয় মানতে হবে, সবার আগে শৃঙ্খলা, সবার আগে শৃঙ্খলা। এই বিষয়টা আমাদেরকে মানতে হবে। আজকে আফাজ প্রমাণ করতেছে শৃঙ্খলা সম্ভব আমাদের পক্ষে, এটা আফাজ প্রমাণ করতেছে। আমার কারণ সংগ্রামী সাথী বলব, যে যত প্রাপ্য তাকে সে দিতে হবে। কৃপণতা করে রাজনীতি হয় না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন 19 দফার ভিত্তিতে। তারই ধারাবাহিকতা আজকের এই 31 দফা আমাদের ভারত যেমন জবাব তার দফা আমাদের সামনে পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে? উনি অত্যন্ত সহজ একজন লোক ছিলেন। উনার বিরুদ্ধে কোনো কেন্দ্র করতে পারে আক্রান্ত। উনি মৃত্যুর পর একটা ভাঙ্গা ছুটতে ছাড়া আর কিছু পায় নাই, খাইছে? একটা ভাঙ্গা ছুটতে ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে কিছু পেয়েছে? আমি বলবো ওনার সমসাময়িক সারা পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক ছিল সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার বিকল্প সৎ আর কেউ নাই, আমার কিছুতে গায়ে দেখি না। তারপরে আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত সৎ। এই শেখ হাসিনা বহু চেষ্টা করছে ওনার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে, কোনো দুর্নীতির প্রমাণ শেখ হাসিনা পায় নাই। তাহলে আমাদের দেশের বেগম খালেদা জিয়া সৎ মানুষ এবং সুশৃঙ্খল মানুষ। তারপর আসলে আমাদের বর্তমান জনাব তারেক রহমান। তারেক রহমান সময় বিএনপি 2বার ক্ষমতা ছিলেন, কিন্তু তারেক রহমান কিন্তু কোনো দুর্নীতি প্রমাণ আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। প্রমাণ দিতে পারে নাই। আমার মনে আছে যখন উনি হাওয়া ভবনে বসতেন, একদিন আমি চলে গেছি হাওয়া ভবনে, ওই আনন্দ ভাইটা কিছু আমার বিরোধী নামাজ পড়ে ফেলেছি।
কারণ উনি পাঁচজনের পাশে নামাজ পড়তেছিল, আমি জানতাম নামাজের বিষয়গুলো উনি অবহেলা করেন নাই। একটা মানুষ এই ছাত্র বয়সে 91 সালে সে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সে কি অসুখ দিতে পারে? পারে না। তাহলে আমার যে দল প্রস্তাব ভালো সৎ তাহলে কেন সৎ? আমি কি অসুখ দিতে পারি? আমি কি অসুখ দিতে পারি? আমি অসুখ দিতে পারি না। সেই জন্য ভাই বোনেরা, আমি একটা কথা বলতে চাই যে আমাদের নেতা যে কথাগুলি বলে তা আমাদের মন দিয়ে শুনতে হবে এবং তা পালন করতে হবে। কারণ আমাদের সামনে নির্বাচন, জনগণের আস্থা অর্জন করতে হবে। সবাই বুকে হাত দিয়ে বলে আমি সৎ, বলে রাখবে সবাই বুকে হাত দিয়ে না সৎ। আমি তো এই মানুষ সামনে বলি, এলাকায় পুরনো রাজনীতি বিষয়ে বলি আমি কিন্তু সৎ আছি। আমরা সবাই সৎ থাকার চেষ্টা করেন। সেই জন্য একটা কথাই বলবো যে আপনারা যারা রাজনীতি করেন, ভালো লোকদের প্রভাব করবেন, কোন অসৎ লোকদের প্রভাব করবেন না, কোন দুষ্কৃতের লোককে প্রভাব করবেন না। যাতে কেউ না বলতে পারে বিএনপি নেতারা অসৎ, কেউ না বলতে পারে, বলবে যে বিএনপি নেতারা ভালো, এই কথা বলতে হবে। কারণ সামনে আমাদের নির্বাচনে আমাদের জয়লাভ করতে হবে। জয়লাভ করতে জনগণের আস্থা, জনগণকে আমাদের আস্থায় আনতে হবে। আমাদের নেতা প্রথমে একটা কথা বলছিলেন, সেটা হলো কি যে কোনো ভাইয়ের রাজনীতি করা যাবে না, কোনো ভাইয়ের রাজনীতি করা যাবে না, শুধু দলের রাজনীতি করবেন। ভাইয়ের মধ্যে কোনো সত্য থাকবে না। এবং প্রত্যেকের মিটিংয়ে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন সবাই জানেন একটা কথা বলে যে কোনো ভাইয়ের রাজনীতি করবেন না, দলের রাজনীতি করবেন। ভাই আজকে শক্তিশালী কাজে দুর্বল হয়ে যাবে, প্রশ্ন হবে দুর্বল হবে না, দুর্বল হয়ে যাবে। আপনাদের দেখে যাবো ভাই, দলের রাজনীতি করে দল সারা জীবন শক্তিশালী, দলের বিপদের কেউ নাই। সবার কাছে পরিপত্র অনুরোধ, কোন ভাইয়ের রাজনীতি করবেন না, দলের রাজনীতি করেন। এটা সভাপতি বলল, বাংলাদেশের কথা প্রত্যেক জায়গায় কথা বলি। আর কি বিষয় যে হুন্ডা গুন্ডা গাড়ি গুলি, যে ভাই আসলে গাড়ি আসতে 100 হুন্ডা 50টা গাড়ি বহর, এগুলো তো তারিখ বন্ধ করে দিয়েছে, তারিখে বন্ধ করে দিয়েছে, বহর চলবে না। আর পোস্টার ব্যানার লাগানো যাবে না, ঢাকা শহরকে নষ্ট করা যাবে না, পোস্টার ব্যানার লাগানো যাবে না, উনি কিন্তু কষ্ট অক্ষরে বলে দিয়েছে। সেজন্য আমাদেরকে ওনার এই বিষয়গুলি মানতে হবে। আরেকটা বিষয় কি বলছে, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণকে পাশ দিতে হবে। তাই আপনাদের বিষয়গুলো আমরা যত বড় নেতা হই, যদি দুর্নীতি করি প্রকাশ্যে বলবেন আমার বিরুদ্ধে, প্রকাশ্যে বলবেন আমার বিরুদ্ধে। যদি অন্যায় করি প্রকাশ্যে আমার বিরুদ্ধে বলবেন। যে নেতা লোক অন্যায় করবে সেই নেতার কাছে বলবেন যে ভাই আমাদের লোক অন্যায় করছে। এই বিষয়ে কোনো ছাড় দিবেন না, কেউ ছাড় দিবেন না। আমরা 17 বছর কষ্ট করছি কেন? অত্যাচার জুলুম নিলাম কেন কষ্ট করছি? দলকে খবর দেওয়ার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাদ, একটা খারাপ ছেলের জন্য, একটা খারাপ কর্মীর জন্য আমরা এটা ব্যস্ত দিতে পারি না। আমরা সবাইকে কাজে ভালোবাসি না? ভালোবাসি আগাম ভালোবাসে। আপনার সবাই তারা আমাকে ভালোবাসে। ভালোবাসলে ভালোবাসার মর্যাদা রাখবেন, ওনার কথা শুনবেন, ওনার কথা চলবেন, ওনার কথা বাইরে কেউ এক পা দিবেন না। আপনার যত বড় নেতা ইলেকশন ক্ষমতার পথ চলে গেলে 5 তারিখ মূল্য আছে। আমি এক ওয়ার্ড নেতার ভোট দিচ্ছি যে বাইরে কাছে করে দেবো, পরে বাইরে যে আমার এলাকা, আপনি সুন্দর কে আমার বলতেছি যে ভাই আমার এলাকা, তাদের কিছু বললাম না। আমি জানি না কিছু বলছি, নেতার পথ নাই, নেতা কি নাই, পথ নাই। আমার কাছে আসছে কতদিন জন্য, তাহলে তোমার এলাকায় কি খবর? আমার এলাকায় খবর নাই, আমার পথ গেছে গা। ওই দিন তুমি কেন বলছিলা তোমার এলাকা? কেন বলছিলা? সবসময় মাথায় রাখবেন, তারা কি আপনাকে এই পথটা দিচ্ছে দলকে শক্তিশালী করার জন্য, দলকে প্রমাণের জন্য না, দলের মধ্যে বিভাজন তৈরি করার জন্য না, দলকে শক্তিশালী করার জন্য আমাকে বলতেছে। আমি সঠিকভাবে সবভাবে এই কাজটা পালন করবো ইনশাআল্লাহ। এই ছাত্র আন্দোলনে আমি বলি কেউ মাইন্ড করেন না, যুদ্ধ হবে কিন্তু এখন আমি রাখতেছিলাম, এখন আমি রাখতেছিলাম। আমি জানি কে কে মাঠে ছিল, গাঁও গল্প করে আমার সঙ্গে লাভ হবে, লাভ হবে না। সেজন্য নেতাদের মধ্যে অনুরোধ করবো, যারা মাঠে ছিল তাদের কোন অবস্থায় বাদ না করে, এই সুদের ভিড়ে তারা হারায় না যায়, তারা জীবনে লিখতে পারে দেখবে, তাদের প্রত্যেককে আমরা রাখবেন। কমিটি করার শুধু জিজ্ঞেস করার নাম বলে উঠে গেছিল,
কেউ যাতে মাসে কেউ বাদ না করে, নির্যাতন নিবেদন করে কমিয়ে বাদ না করে। এরা সুসময় বহু লোক আসবে, লোকের অভাব নাই, কিন্তু অতীতকে ভুলে গেলে চলবে না। কে মাঠে ছিল, কে দলে কাজ করছে, তাদের কিন্তু তার কথা মাথায় রাখতে হবে। সুদের বহু লোক আসবে, এটা স্বাভাবিক। তারপর আমরা চাই সমাজ যারা ক্লিন লোক, ভালো লোক, তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করবো, এর ব্যর্থ হবে না। আমরা বলি ভাইয়েরা, ভাই কিন্তু ক্ষণস্থায়ী, দল কিন্তু চিরস্থায়ী। এই জন্য কেউ ভাইয়ের রাজনীতি দয়া করে করবেন না। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, এর মাথা রাখবেন। অতিরঞ্জিত করলে আপনার ভাইয়ের বিরুদ্ধে করবেন, আপনার কারণে আপনার ভাইয়ের বিরুদ্ধে করবেন। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। একটা কথা বলে আমি শেষ করি, আওয়ামী লীগের পতনে কিন্তু অনেকগুলি কারণ আছে। তাদের খুব একটা কাজ আমার চোখে পড়ছে। আওয়ামী লীগের যারা বিভাজিত ছিল, তারা ঐক্যবদ্ধ ছিল না। হাবিব গ্রুপ, এলপি গ্রুপ, কমিশনার গ্রুপ, বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত ছিল, কেউ ঐক্যবদ্ধ ছিল না। এই জন্য তাদের পতন কিন্তু তারাই হয়েছে। তারা ঐক্যবদ্ধ ছিল, তাদের বন্ধা তার হয়েছে। কিন্তু আমরা ভুল করবো, আমরা ঐক্য থাকবো, ঐক্য থাকবো, আমরা সবাই একসাথে, আমরা সবাই ঐক্য থাকবো। আমাদের ভিতরে কোনো বিভাজন তৈরি করতে আমরা দিব না, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ সাহায্য ঐক্য থাকবো, একসাথে কাজ করবো এবং দলকে সামনে ক্ষমতা নিয়ে আসবো। একসাথে ব্যক্ত করে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আবদ্ধ শেষ করছি। প্রধানকে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক প্রভু নন, এই উপলব্ধির আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিষেবা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য উপযুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরে অন্তর্গত উত্তর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় এবং 2 বছর আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে একটি দফার অঙ্গীকার করেছেন, তার সেই সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে যিনি নিজেকে একজন বিএনপির যোগ্য প্রতিনিধি হিসাবে উপস্থাপন করেছেন, একজন ভালো কর্মী হিসাবে নিজেকে যিনি প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই প্রিয় নেতা, জাতীয় টিমের সাবেক ফুটবলার। অনেকেই একটি কথা বলে, আমনুল হক সাহেব বিএনপিতে এসে পরিচিত হয়নি, তার পূর্বে তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন। আমাদের সেই ঢাকা মহানগরীর বিপ্লবী আহ্বায়ক আমনুল হক উপস্থিত আছেন। আমাদের আরেকজন নেতা, যিনি দীর্ঘদিন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কাজ করে যাচ্ছেন, অত্যন্ত মেধাবী, দেশের জন্য যিনি কাজ করতে নেমেছেন তারেক রহমান সাহেবের নির্দেশে। আজকে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন, সেই আমাদের নেতা ডক্টর আমির আহমেদ উপস্থিত আছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে তিনি তার স্বশাস্ত্রাণ থেকে তার যোগ্যতা অনুযায়ী ভূমিকা রেখেছেন। এই এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী সদস্য সচিব মোস্তফা জামান। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের আমিনুল্লাহ সাহেব সবার নাম সুন্দর করে বলে দিয়েছেন। আমি যেহেতু সভাপতি ছিলাম,
দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি, আপনাদের বক্তব্য শোনার ধৈর্য শক্তি হয়েছে। আমি সবার নাম বলবো না। আমি বলতে চাই মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগর বিএনপির সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগরের উত্তরের অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, 26টি থানা থেকে আগত, ঢাকা মহানগর উত্তরের 26টি থানা, 71টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিশেষ করে এই উত্তরায় এই পশ্চিম থানার প্রোগ্রামে মহিলা দলের বা মহিলা সমর্থকদের সমস্ত আমার বোনেরা এসেছেন এবং আমার সামনে বসা আমার সহযোদ্ধা সাথীরা, সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই এই আজকে একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য আমাদের উত্তরা থানার সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন আহমদ সহ যারা দীর্ঘ পরিশ্রম করে এই সুন্দর একটি প্রোগ্রাম মহানগরী নেতৃবৃন্দকে উপহার দিয়েছেন, সেই ঢাকা মহানগর পশ্চিমের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিজয় মাস আমাদের কর্মশালা নিয়ে আমাদের আমিনুল্লাহ সাহেব এবং ডক্টর মাহাদি আমিন সাহেব দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বিশৃঙ্খলা এবং পর্যালোচনামূলক বক্তব্য দিয়েছেন। আমি সেদিকে দৃষ্টিগোচর করব না, আমি সেদিকে দু একটি কথাই বলবো। সেদিকে আমি দেখেছি আমাদের 24 নম্বর একটি দফা আছে, নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ করা হয়। আমি এই কথাটা এই জন্য বলতেছি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যথাযোগ্য পর্যালোচনা করে এই দফাটা এখানে লাগিয়েছেন এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি। এই নারীদের মর্যাদা আছে বা মর্যাদা নেই বলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছে কে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনা বেতনে প্রচলন করেছে কে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সত্যিকে এটা বললে অনেক টাইম লাগবে, আমি শুধু একটু কথা বলবো। সেটা হলো এই গত 16 ডিসেম্বর বিজয় মাস, বিজয় দিবস উপলক্ষে মানিক পে এভিনিউতে একটি কনসার্টের ব্যবস্থা করা হয়েছিল। কারা করেছিল? তারেক রহমানের নির্দেশনায় সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠন দিয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব করিয়েছে। আমি সেখানে ছিলাম, আমাদের নেতৃত্ব সেখানে গিয়েছিল। আমরা সেখানে দেখেছি রাত্র 11টা বাজে আমাদের নেতা কর্মীরা যেভাবে ছিল, আমাদের ছাত্র ছাত্রীরা সেখানে ছিল, আমাদের মা বোনেরা সেখানে ছিল। রাত্রে 11টার সময় বাংলাদেশে এরকম জনাকীর্ণ একটি পরিবেশে কোন মেয়েরা সেখানে কনসার্ট দেখবে, সেটা অতীতে সম্ভব ছিল না। এই বিএনপি অর্থাৎ 5ই আগস্টের পরে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসতো, তো বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমর্থনে তখনই সেটা সম্ভব হয়েছে। বন্ধুরা আমার, সেই প্রোগ্রামে মিনিমাম 3 লক্ষ মানুষ ছিল আমি মনে করি। সেখানে রাত্রে 11টার সময় যখন মেয়েরা, আমাদের স্কুল এবং কলেজের মেয়েরা সেখানে নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্দ্বিধায় প্রোগ্রাম দেখতে পারে, এর চেয়ে নিরাপত্তা, এর চেয়ে মর্যাদার কথা আর হতে পারে না। বন্ধুরা আমার, আমি উত্তরবাসীকে সেটা জানালাম। বিজয় মাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বেশিরভাগ এবং স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গত 5ই আগস্ট। তার বিনিময়ে আমাদের অনেক জীবন দিতে হয়েছে। আমরা সামনে এবং স্টেজে যারা আছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের সকলের বিরুদ্ধে শত শত মামলা, আমাদের অনেক নেতা কর্মী অনেক মামলায় সাজা হয়েছে। একটি গাড়ি মামলা নামে একটি মামলার উদ্যোগ হয়েছিল এই খুনি হাসিনার আমলে। 2018 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের পূর্বে এই ঢাকা 18 সালে 7টি থানায় শুধু
104টি গাড়ি মামলা হয়েছিল বন্ধু আমার। সেই গাড়ি মামলা 104টি গাড়ি মামলায় এক একটা মামলায় সর্বনিম্ন 120 জন আসামি ছিল, 360 জন পর্যন্ত। অর্থাৎ বিএনপি পরিবারের একজন নেতাকর্মী মামলার ঊর্ধ্বে না, মামলার বাইরে না। আমি বলতে চাই, আমরা মামলা হামলার শিকার হয়েছি, আমাদের নেতাকর্মীরা গুণের শিকার হয়েছে, আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। কি কারণে হয়েছে? রাজপথে যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে, সেজন্য হয়েছে। তারেক রহমানের নির্দেশে যখন যে আন্দোলন দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, আমাদের প্রতিটা নেতাকর্মী রাজপথে থেকে সেই নির্দেশনা পালন করেছে। হয়তো আমরা বলতে চাই, হয়তো আমরা বলতে পারি, আজকে যে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে, হয়তো সেখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন না, কিন্তু এই যে আজকে হাজার হাজার নেতাকর্মী, যে সমস্ত মুসলিম নেতাকর্মী একত্রিত করেছেন, তারাই সর্বাধিক ভূমিকা পালন করেছে বন্ধু আমার। তারা রাজপথে ছিল, কাজ করেছে। আমি বলতে চাই, অতীত দিনে আন্দোলন সংগ্রাম করে আপনারা সফল হয়েছেন, দেশনায়ক জনাব তারেক রহমান সফল হয়েছে। এবং এই যে স্বৈরাচারকে হটিয়েছি গত 5 তারিখে, এই উত্তরা যে জায়গাটা ছিল, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত, এখানে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র বন্ধুরা জড়িত ছিল, তারা আমাদের সাথে, আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। আমার অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছে। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক ছাত্র ছাত্রী সেখানে মৃত্যুবরণ করেছে। আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদেরকে শহীদের মর্যাদা দান করে বন্ধুরা আমার। আমি বলতে চাই এখানে যারা এই আমাদের আন্দোলনে যারা গুলি চালিয়েছে, যারা হত্যা করেছে, তাদের কিন্তু অন্যতম ছিল এই এখানকার যে সাবেক এমপি সেই হাবিব হাসান, গুলি হাবিব হাসান এবং তার পরিবার। আওয়ামী লীগের প্রতিটা মানুষ আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে। পরবর্তীতে যে প্রশ্ন এখানে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, প্রশ্নের সাথে যারা চলে সে সমস্ত সন্ত্রাসীরা আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে, আমাদের কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের এখানে মোস্তফা সাহেব একটি কথা বলেছে, অনেকের নামে মামলা হয়েছে, অনেকের নামে মামলা হয়নি। আমরা দেখেছি সেই মামলা হয়েছে যেখানে, সেখানে অনেক রকম বিশৃঙ্খলা আছে। আমাদের দলীয় অনেক নেতাকর্মী সেখানে মামলা খেয়েছে, যার কেউ সাথে কেউ ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সে সমস্ত মামলাগুলো হয়েছে। এখানে পুলিশ বাহিনী আছে, এখানে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে সেই মামলাগুলো ভালো করে তদন্ত করেন। যারা দোষী তাদেরকে চার্জশিট দেন, যারা নির্দোষ এবং আমাদের বিএনপি পরিবারের তাদের বিরুদ্ধে যাতে চার্জশিট না হয় সেটা আপনাদের কাছে আমরা অনুরোধ করব। আমরা বলতে চাই, আমাদের ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রতিটি পাড়ায় মহল্লায় বিএনপি নেতাকর্মী আছে, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা নিন, আপনারা পেপার পত্রিকার সহযোগিতা নিন, আপনারা মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেটা আছে, ফেসবুকে আমরা দেখেছি এখানে কারা কারা গুলি করেছে, কারা কারা রামদা নিয়ে, লাঠি সোনা নিয়ে আমাদের ছাত্রবৃন্দ হত্যা করেছে। প্রতিটি সন্ত্রাসীকে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে, শাস্তি কনফার্ম করতে হবে বন্ধুরা আমার। আমাদের যে সমস্ত সহযোগিতা রক্ত দিয়েছে, এক ফোঁটা রক্তের দাম আমরা বিফলে যেতে দিব না। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমাদের তারেক রহমান এই গত 5 তারিখের পরে, আমি আপনাদেরকে বারবার একটু অনুরোধ করি, 5 তারিখের পরে আমাদের নেতা যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন, সে সমস্ত বক্তব্যগুলো আপনারা শুনবেন। যারা আন্দোলন সংগ্রামে ছিল, উনি একটি কথা স্পষ্ট বলেছেন, আমার 5 তারিখের আগের কর্মী দরকার, 5 তারিখের পরের কর্মী আমার দরকার নেই। আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করি, আমরা পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে ধারণ করে আমরা পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে ধারণ করে প্রতিটি নেতা কর্মী সেটা আমরা পর্যালোচনা করব, সেটা আমরা বুকে ধারণ করব। আমাদের মিছিল বড় করার জন্য আমরা যাতে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে কোনোভাবে প্রশ্ন না দেই, মিছিলে না নিয়ে আসি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা।
আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে তারেক রহমানের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমরা অতীতে যেমন রক্ত দিয়েছি, প্রয়োজন বলে এখানে আমিনুল সহ আমরা মহানগরের যে সমস্ত নেতৃবৃন্দ আছি, আপনারা সামনে যারা আছেন, আবার আমরা রক্ত দিব। বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা চলে আসছে, সেই ধারা অবশ্যই অব্যাহত রাখবো। বন্ধুরা আমার, আমি সর্বশেষ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা বিএনপির সহযোগিতায়, বিএনপির সমর্থন সহ সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আপনারা একটি যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের দিকে আগাবেন। আর যদি সেই সংস্কারের নামে কালক্ষেপণ করেন, মানুষের কাছে ভুল বার্তা যাবে, আপনাদেরকে মানুষ ভুল বুঝবে। সেটা আমাদের পার্টিও চায় না, এদেশের জনগণও চায় না। কাজে আমরা আশা করব, দীর্ঘ 17 বছর মানুষ যেভাবে ভোট দিতে পারেনি, আজকে যার বয়স 20 বছর, সে ভোটার হয়েছে, সে ভোট দিতে চায়। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই স্লোগান নিয়ে সে মাঠে থাকতে চায়। কাজে আপনারা অতি সত্বর একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। আর যদি না করেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে সিন্ডিকেট, সেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এবং পারবেন না। কারণ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য জনসমর্থন দরকার, ঘরে ঘরে কর্মী দরকার, ঘরে ঘরে সমর্থক দরকার। যাই হোক, আমি সেদিকে গিয়ে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটি কথা বলবো, ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে আপনারা দেখবেন অতীতে এই অঞ্চলে যেমন সারা বাংলাদেশে মানুষ বিএনপি থেকে যে সুযোগ সুবিধা পেয়েছে, অর্থাৎ সরকারি এই উন্নয়ন পেয়েছে, আগামী দিনে ইনশাআল্লাহ সে উন্নয়ন পাবে। বন্ধুরা আমার, সর্বশেষ আগামী 29 তারিখ আমাদের পুরান থানার উদ্যোগে এরকম একটি রাষ্ট্র মেরামতের প্রোগ্রাম আছে। আপনারা সেখানে সকলে আমন্ত্রিত। এবং আমাদের আগামীকালকে আমরা আগামীকালে শহীদিয়া সিটি টুর্নামেন্ট বড় উন্মোচন হবে লেকশোরে গুলশানে। আমরা যারা যারা দাওয়াত পাবো বা যারা যারা দাওয়াত পেয়েছি, আমাদের কনভেনর সাহেব এবং সদস্য সচিব সাহেব আমাদের অনুরোধ করেছে আমরা যেখানে সশরীরে উপস্থিত হই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য অতীতে 19 দফা বাস্তবায়ন করেছি। আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে একটি সুন্দর সুফলা সুজলা বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জয় জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানুল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হক, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা মহানগর উত্তর বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব, এলাকার মাটি ও মানুষের নেতা, সাবেক যুগ্ম আহ্বায়ক, আমার পিছনে দাঁড়াবেন না ফ্রেন্ড, যুগ্ম আহ্বায়ক, যিনি কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করেন না, ভদ্র মার্জিত আমার শ্রদ্ধেয় হাজী মোস্তফা জামান সাহেব সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, মহানগর উত্তরের সকল অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন থানার বিএনপি আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন থানার ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিশেষ করে 13 নম্বর সেক্টরের এই উত্তরার আমার সম্মানিত বোনেরা এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক যাকে নির্বাচিত করেছেন, সদস্য সচিব যাকে নির্বাচিত করেছেন, অনেক চিন্তা ভাবনা করে বুঝে তাদের পর্দা, বিশেষ করে আমিনুল ভাই ইতিপূর্বে মহানগরকে ঢেলে সাজিয়েছেন। প্রত্যেকটি কর্মী সভায় উপস্থিত থেকে সেই দুঃসময় রাজপথে থেকে প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিট কমিটি পুনর্গঠন
আমিনুল ভাইয়ের মাধ্যমে হয়েছে। সেজন্য তারেক রহমানকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সময়ে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে হাজী মোস্তফা জামান সাহেবকে সদস্য সচিব নির্বাচিত করায় আমরা দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ, উত্তরাবাসী কৃতজ্ঞ। উত্তরায় অতীতে কখনো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মহানগর উত্তরের মূল সংগঠনের সদস্য সচিব কখনো দেওয়া হয়নি। সেজন্য দেশ নায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব এবং আমিনুল ভাইয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমেই যেহেতু 31 দফা নিয়ে দুটি কথা বলবো, যেটা গতকাল প্রবোধনে বলেছিলাম, স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে। আমাদের এই অঞ্চলে হাজার হাজার ছাত্র সেই বিভিন্ন ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি উত্তরে আছে, কিন্তু সরকারি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলে নেই। আপনি আল্লাহ রহমতে যদি বিএনপি জনতার ভোটে নির্বাচিত হয়, যাতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঢাকা 18 আসনে আপনি মহানগরের সভাপতি বা আহ্বায়ক এবং সদস্য সচিব অবশ্যই ছাত্রদের কথা চিন্তা করে বিবেচনা করে এই জিনিসটা আপনারা করবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। পাশাপাশি চিকিৎসা সেবা, আমি বিশেষ করে উত্তরায় কয়েকটি বেসরকারি হসপিটাল রয়েছে, চিকিৎসার নিতে গিয়ে অনেক টাকা সাধারণ মানুষের খরচ হয়। আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি জনগণের ভোটে আবার ক্ষমতায় আসে, স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এখানে যাতে একটি সরকারি হাসপাতাল, পূর্ণাঙ্গ হাসপাতাল, যেখানে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়, সেই জিনিসটা আপনারা করবেন। এই বক্তব্যটা আমি উত্তরখানে কেন দিয়েছি, আমার মনে হয় এই অঞ্চলে লক্ষ লক্ষ লোক বসবাস করে। এটা আমার একটা অনুধাবন যে যদি উত্তরায় সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বড় একটি হসপিটাল হয়, সাধারণ মানুষ উপকৃত হবে। আরেকটি কথা হলো, বিভিন্ন থানায় ইতিমধ্যে সম্মানিত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আজকে 31 দফা নিয়ে নেতারা কথা বলেছেন, যেখানে চেয়ারপারসন উপদেষ্টা আমিনুল ভাই বক্তব্য দিয়েছেন, আমি অধিকার দেব না। ইতিমধ্যে 4টি থানার কর্মীর কর্মশালা হয়ে গিয়েছে। আমি মহানগর আহ্বায়কের সাহেবের কাছে, সদস্য সচিবের কাছে অনুরোধ করব, আপনারা টিম করেছেন, অবশ্যই টিমের দায়িত্ব হলো কোন কর্মীটা, কোন নেতা বিগত সময় রাজপথে ছিল, আন্দোলনে ছিল, ভূমিকা রেখেছে, বিগত সময় মিটিং মিছিল উপস্থিত ছিল, তাদেরকে দিয়েই যাতে কমিটি করা হয়, তাহলে তৃণমূলের আস্থার প্রতিফলন হবে। অন্যথায় তৃণমূলের নেতা কর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হবে এবং টিমের প্রতি অনাস্থা তৈরি হবে। কারণ টিমকে কেন অনাস্থা হবে, আমার এই উত্তর পশ্চিম বাংলার একটি অভিজ্ঞতা, পূর্বে একটি টিম হয়েছিল এখানে, সেই টিমের কারণে বিশৃঙ্খলা হয়েছিল। টিম যে কমিটি দিয়েছে, সেই টিমের কমিটির পরবর্তীতে পশ্চিম বাংলার নেতা কর্মীরা আন্দোলন করে এবং দেখা গেল গুলশান অফিস পর্যন্ত গিয়ে বিক্ষোভ করতে হয়েছে। আমি আশা করব উত্তরা পশ্চিম বাংলার কমিটি, আমি যেহেতু এই কমিটি থেকে দায়িত্ব ছিলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমার সাধারণ সম্পাদক, আহ্বায়ক ছিলাম, বৃহত্তর উত্তরা থানা ছাত্র দলের সভাপতি ছিলাম, তুরাক থানা যখন ছিল হরিরাম ছাত্র দলের সভাপতি ছিলাম, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানা যখন ছিল যুব দল আহ্বায়ক ছিলাম। পশ্চিম থানা যে ট্রেন দিয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাই। কথা আছে এখানে, এই কথা হলো, আমার সাথে যারা বিগত 10 বছর রাজনীতি করে আমি তিলে তিলে এই পশ্চিম থানাকে গড়ে তুলেছি। আপনারা টিম বুঝতেই পারেন না আজকের এই অনুষ্ঠান কি হবে। আপনারা এসেছেন, গিয়েছেন, আমি আপনাদেরকে সাথে পরামর্শ করেছি, বা আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু এখানে করা হয়েছে। সেটা আমি কিছু লোকের সহযোগিতা নিয়ে আমি ব্যক্তিগতভাবে সব কিছু আমার মনের ভিতরে যে লোকান্ত ছিল, আশা ছিল, সেগুলোকে নিয়ে কাজ করে আজকের এই সভা এখানে আশা করি সফল হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আরেকটি কথা, আগামী দিনে খুব দ্রুত পশ্চিম থানা কমিটির একটি দ্রুত কমিটি আশা করি, কারণ এখানে সদস্য সচিব বা 1 নম্বর যুগ্ম আহ্বায়ক সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। কমিটি আজকে পশ্চিম থানা কমিটির উদ্যোগে প্রস্তুতি কর্মশালা পাঠ পরিচালনা করছে আমি, সভাপতিত্ব করছেন এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব।
আমি সেদিকে বিস্তারিত যাবো না, কারণ এখানে পশ্চিম থানা কমিটির উদ্যোগে কমিটির সভার সভাপতিত্ব পরিচালনা করলে অবশ্যই এখানে বিশৃঙ্খলা হতো। সেই লক্ষ্যে চিন্তা করে আমরা মহানগর দায়িত্ব নিয়ে আমিনুল ভাইয়ের পরামর্শে আজকের এই সুন্দর সুশৃঙ্খল সভা আমরা করতে পেরেছি। আরে একটি কথা বলবো, আগামী দিনে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি যতদিন করি ততটার সহিত রাজনীতি করার চেষ্টা করি। ইতিমধ্যে মোস্তফা জামান সাহেব সদস্যটি বলেছেন, যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় অত্যাচার নির্যাতন করেছে, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে রয়েছেন উপস্থিত, তার কাছে ইতিমধ্যে আমরা অনেকবার বিভিন্ন ছবি দিয়েছি, বিভিন্ন কিছু হাজির করেছি, কিন্তু সেই সকল আওয়ামী লীগের নেতারা বলছেন থানার সাথে আমাদের কথা হয়েছে, উপরে আমাদের কথা হয়েছে, অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সেক্টরে। আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করবো, আপনি দ্রুত তাদের গ্রেপ্তার করুন, অন্যথায় নেতা কর্মীরা বিচ্যুত হয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা নেতা কর্মীদের কাছে আমি জানি না। আপনার অবশ্যই সকল নেতা কর্মী মনের চিন্তা এবং আমরা কি চাই সেটা আপনি বুঝতে সক্ষম হবেন। আরেকটি কথা, হাজী মোস্তফা জামান সাহেব বলেছেন এখানে কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো, এখনো টুকটাক হচ্ছে, এখনো হচ্ছে। কোথায় থেকে হচ্ছে, কে করছে, কারা করছে, আপনি সেই জিনিসগুলো অবশ্যই আপনার খেয়াল করতে হবে। আমাদের কাছে অনেক কিছু তথ্য উপাত্ত আসছে, আমরা আপনাকে ইতিমধ্যে অনেক কথা বলেছি এবং জানিয়েছি। আশা করি আপনি সেগুলো ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি উত্তরায় আমরা যারা রয়েছি, আগামী যেহেতু আমাদের একটি বড় রাজনৈতিক দল, আমরা গ্রুপিং লবিং সেটা থাকবেই, যেটা সেগুনরা বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব এবং যারা আগামী দিনে ঢাকা 18 থেকে নির্বাচন করতে চান ইচ্ছুক, আপনারা প্রত্যেকেই সচ্ছল এবং বিগত সরকারের সময়, বিশেষ করে বিএনপি সরকারের সময় আপনারা সবাই সিনিয়র নেতৃবৃন্দরা ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা ভোগ করেছেন। বাট আমাদের নেতাকর্মী এখন হতাশায় লিপ্ত, কোথায় যাবে, কি করবে। তৃণমূল নেতাকর্মীরা অনেক কষ্টে রয়েছে। আমি অনুরোধ করব, আপনারা যখন নির্বাচন করবেন অবশ্যই করেন, বাট নেতাকর্মীদের সাথে সহযোগিতা করবেন, তাদের বিপদ আপদে আপনার পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। নেতাকর্মীরাই তাদের নেতা নির্ধারণ করবে আগামী দিনে। এবং আমরা চাই এই অঞ্চলে সৎ, ভালো এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি যাতে দল নির্বাচিত করে এবং আগামী দিনে আমরা এই ঢাকা 18 আসনের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের চিন্তা করে এমন একজন ব্যক্তিকে আমিনুল ভাই রয়েছেন, বিশেষ করে দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে আপনার সার্বক্ষণিক সম্পর্ক রয়েছে, সেই কথা মাথায় চিন্তা রেখে তারা এলাকায়, যে কথাটা সেগুন ভাই বলেছেন, তারা এলাকায় রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে, সিনিয়র এবং যাদেরকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, যাদেরকে মানুষ গ্রহণ করে, সমাজের মানুষ যাদেরকে ভালো বলে, এরকম নেতৃত্ব দিয়ে এমন নেতাদের মাধ্যম থেকেই যাতে আগামী দিনে আমরা ভালো নেতা নির্বাচন হোক, 18 আসনে আসুক, আমরা সেই প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং আগামী দিনে মহানগর খুব দ্রুত আমাদের কর্মসভাগুলো শেষ হলে তৃণমূলের মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এবং সুন্দর সুশৃঙ্খল ভালো নেতৃত্ব, সেখানে দুর্বল হোক, যে কথাটা সেগুন ভাই বারবার বিভিন্ন স্টেজে বলেন, যে সংগঠনে যারা বিগত সময় ছিলেন এবং টাকা পয়সা অর্থ সম্পদ দেখলে হবে না এবং এলাকার প্রভাব প্রতিপত্তি দেখলে শুধু হবে না, সৎ, নিষ্ঠাবান এবং মানুষ যাতে ভালো বলে ওই রকম নেতৃত্ব আমরা আশা করি। সে আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এস.এ. খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, উত্তরা পশ্চিম থানার সংগ্রামী আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের অন্যতম সহসভাপতি
ফখরুল্লাহর কৃতি সন্তান ইকবাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার বিপ্লবী সদস্য সচিব হানিফ মিয়া সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসদ সহ তাঁতি দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার মাধ্যমে স্বৈরাচার হাসিনার প্রতিটা অন্যায়ের বিচার এই বাংলার মাটিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেসব বীর যোদ্ধাবৃন্দ ছিলেন তারাই থাকবে আগামী বিএনপিতে। 5 আগস্টের পরে যেসব নব্য বিএনপি হিসেবে পরিচিতি পেয়েছেন তারা হাইব্রিড, তারা আওয়ামী লীগের এজেন্ট। স্পষ্ট ভাষা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম শান্তিপ্রিয় দল। এই দলে কোন সন্ত্রাস নাই, চাঁদাবাজ নাই, দুর্নীতিবাজ নাই, দখলদারি নাই, খুনি নাই। যা আছে সবই ছিল স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের, হাসিনার দলে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখতে পাই 5 আগস্টের পরে কিছু হাইব্রিড আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য দৃশ্যমান দালাল, যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা দুর্নীতিবাজ করছে, যারা দখলদারিত্ব করছে, এরা কেউ বিএনপি পরিবারের সাথে কোন ধরনের যোগ সাধক নাই। যদি কেউ বিএনপির কোন অঙ্গ সংগঠন বা বিএনপির কোন ব্যানার ইউজ করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলদারিত্ব করে এবং করার চেষ্টা করে, সে যত বড় বিএনপি হোক, যত বড় হাইব্রিড হোক, তাকে ধরতে হবে, গণদোলাই দিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমর্থ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই মঞ্চে যারা আছেন বা মঞ্চের সামনে যারা আছেন, প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সেনাপতি। আমি আপনাদেরকে একটি স্পষ্ট কথা বলতে চাই, যারা সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতিবাজি করেন, দখলবাজি করেন, দেশনায়ক তারেক রহমানের একটি গোয়েন্দা বাহিনী আছে যারা মোসাদ এবং রয়েছে তো শক্তিশালী। কে কি করেন প্রতিটি আপডেট দেশনায়ক তারেক রহমানের টেবিলে আছে। তাই সকলে সাবধান হয়ে যাবেন, কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। এই বলে আজকের বক্তব্য রাখলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। 10 জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। বাংলাদেশের সংবিধান এবং কারণ এই অবৈধ সরকার বাংলাদেশের জনগণের সাথে ছিল না, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন ছিল। এবং আমরা বিশ্বাস করি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে নতুন করে সংবিধানের সংশোধনী এনে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংশোধন, জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রবর্তন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে
দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। 9. স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা, জন আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা, স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে। 25 চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নিশ্চিত জনগোষ্ঠী গড়ে তোলা। চলমান লক্ষ্যহীন অদূরদর্শী মানহীন শিক্ষা ব্যবস্থা বিদ্যমান নৈরাজ্যের বিপরীতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষত কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায়